আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। এমন দেশ গড়তে চাই যেখানে নারী পুরুষ সমান অধিকার ভোগ করবে, প্রধানমন্ত্রী তারেক রহমান। নাটোরে পানির ট্যাঙ্কে অবৈধ তেল মজুত, মিলল 10,000 লিটার। আলেম ওলামা ও এতিমদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার। চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া কঠিন হস্তে দমন করা হবে, শিমুল বিশ্বাস। সীমিতভাবে মধ্যপ্রাচ্যে ফ্লাইট চালু। পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলের শুনানি রবিবার। যাদের ভিসার মেয়াদ শেষ হচ্ছে তাদের সহযোগিতা করা হবে, প্রবাসী কল্যাণমন্ত্রী। ধানমন্ডি 32 নম্বরে মিছিল নিয়ে যাওয়ার পথে আওয়ামী লীগের 4 কর্মী গ্রেফতার। বাংলাদেশের উদ্দেশ্যে এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার। সাংবাদিকদের উপর হামলা, জকসু থেকে শিবিরের 2 নেতার অব্যাহতি চেয়ে বিবৃতি। কক্সবাজার হাসপাতালে মেয়েকে ভর্তির পর নিখোঁজ মায়ের লাশ উদ্ধার। ইরান আত্মসমর্পণ করবে না, প্রেসিডেন্ট পেজেশকিয়ান। হরমুজ প্রণালী বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। নারীদের রাষ্ট্র, সরকার ও রাজনীতির মূলধারায় বাইরে রেখে উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে নারী পুরুষ সবাই সমান অধিকার ভোগ করবে। আন্তর্জাতিক নারী দিবস 2026 উপলক্ষে দেওয়া বাণীতে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, একটি রাষ্ট্রের উন্নয়ন তখনই টেকসই হয় যখন নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত হয়। এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্য আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার, অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়েছে বলে আমি মনে করি। তিনি বলেন, বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। নারীদের রাষ্ট্র, সরকার ও রাজনীতির মূলধারার বাইরে রেখে উন্নয়ন সম্ভব নয়। বিশেষ করে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে ঘরে বাইরে সামগ্রিক উন্নয়নের সুফল সম্ভব নয়। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। নারীদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়নে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া যুগান্তকারী ভূমিকা পালন করেছিলেন। নাটোরের সিংড়া উপজেলায় অবৈধভাবে 10,000 লিটার জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সিংড়া থানা মোড় এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় পানির ট্যাঙ্কে প্রায় 10,000 লিটার জ্বালানি তেল মজুত রাখার প্রমাণ পাওয়ায় জ্বালানি তেল ব্যবসায়ী রুবেল হোসেনকে 5,000 টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আবদুল্লাহ আল রিফাত। তিনি জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আলেম ওলামা, মাশায়েখ ও এতিমদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতিম শিশু ও ওলামা, মাশায়েখদের সঙ্গে এই ইফতার মাহফিলে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রী প্রফেসর ডাক্তার AZM জাহিদ হোসেন, LGRD প্রতিমন্ত্রী মীর শাহ আলম, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখ আবদুল্লাহ এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক সহ অনেকে অংশ নেন। পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া নেওয়া কঠিন হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বলেছেন, আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। কোনো ধরনের যাত্রী হয়রানি বরদাস্ত করা হবে না এবং পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া কঠিন হস্তে দমন করা হবে। শনিবার সকালে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় ঢাকা মহানগর, উত্তর দক্ষিণ ও বেসিক ট্রেড ইউনিয়নের এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শিমুল বিশ্বাস বলেন, দেশের শিল্প ও কলকারখানায় দীর্ঘদিন নিয়োগ বন্ধ রয়েছে। এসব শূন্যস্থানে নিয়োগ দিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে। আর যোগ্যতার ভিত্তিতে এসব নিয়োগ দিতে বর্তমান গণতান্ত্রিক সরকার বদ্ধপরিকর। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলেও ধীরে ধীরে কিছু রুটে ফ্লাইট চলাচল পুনরায় হচ্ছে বলে জানা গেছে। বিশেষ করে ওমান ও সৌদি আরবগামী ফ্লাইটগুলো নিয়মিত পরিচালিত হচ্ছে। তবে নিরাপত্তা পরিস্থিতির কারণে 28 ফেব্রুয়ারি ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করলে আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের প্রভাব পড়ে। এর ফলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী বহু ফ্লাইট বাতিল করতে হয় বিভিন্ন এয়ারলাইন্সকে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, 28 ফেব্রুয়ারি 23টি, 1 মার্চ 40টি, 2রা মার্চ
46টি, 3রা মার্চ 39টি, 4ই মার্চ 28টি, 5ই মার্চ 36টি, 6 মার্চ 34টি ও 7 মার্চ আরও 20টি ফ্লাইট বাতিল হয়েছে। সব মিলে 28 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ পর্যন্ত মোট বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে 268টি। 7ই মার্চ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েত এয়ারওয়েজের 2টি, জাজিরা এয়ারওয়েজের 2টি, এয়ার আরাবিয়ার 6টি, গালফ এয়ারের 2টি, কাতার এয়ারওয়েজের 4টি ও এমিরেটস এয়ারলাইন্সের 4টি ফ্লাইট। তবে সংকটের মধ্যেও সীমিত পরিসরে মধ্যপ্রাচ্যগামী কিছু ফ্লাইট পরিচালনা অব্যাহত রয়েছে। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের 15 সংশোধনীতে আনা কয়েকটি ধারা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি আগামী রবিবার 8 মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অনুষ্ঠিত হবে। শুনানি অনুষ্ঠিত হবে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে। এর আগে 2025 সালের 11 ডিসেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চ মামলাটির শুনানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে মর্মে মুলতবি করেছিলেন। শুনানির এক পর্যায়ে প্রধান বিচারপতি উল্লেখ করেছিলেন, পঞ্চদশ সংশোধনীতে যদি পদ্ধতিগত ত্রুটি থাকে তাহলে একেবারেই পুরোটা বাতিল করা সম্ভব। এর আগে 2024 সালের 17 ডিসেম্বর হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ পঞ্চদশ সংশোধনীর কয়েকটি ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও অবৈধ ঘোষণা করেন। প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল হওয়ায় অনেক প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এ কারণে প্রবাসীদের সহায়তার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটি হটলাইন চালু করেছে। মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলে সরকার তাদের সামর্থ্য অনুযায়ী সহায়তা করবে। প্রবাসীদের এসব সমস্যার সমাধানে সরকার অঙ্গীকারবদ্ধ। শনিবার সকালে সিলেট নগরের মির্জা জাঙ্গাল এলাকায় একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টস এর উদ্যোগে আয়োজিত হোলি উৎসবের পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরিফ আরও বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে যারা নিহত হয়েছেন তাদের বিষয়ে খবর পাওয়া মাত্রই সংশ্লিষ্ট দেশের সরকারকে অবহিত করা হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিয়মিত এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে। প্রধানমন্ত্রীও সার্বক্ষণিকভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছেন। রাজধানী ধানমন্ডি 32 নম্বরে মিছিল নিয়ে যাওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 4 কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন রুনা বেগম, জনতা বেগম, আকসারি খানম উর্মি ও সোহেল মিজি। শনিবার সকালে কলাবাগান থানাধীন স্কয়ার হাসপাতালের সামনে থেকে তাদের আটক করা হয়। পরে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, স্কয়ার হাসপাতালের সামনে কলাবাগান থানা পুলিশের একটি টহল টিম দায়িত্ব পালন করছিল। এ সময় 3 জন নারী ও 1 জন পুরুষ ফুলের তোড়া হাতে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে দিতে ধানমন্ডি 32 নম্বরের উদ্দেশ্যে অগ্রসর হচ্ছিলেন। তখন তাদের আটক করে কলাবাগান থানায় নিয়ে আসা হয়। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফজলে আশিক বলেন, ফুল নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 4 জন মিছিল নিয়ে যাচ্ছিল। তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া যুদ্ধের প্রভাবে জ্বালানি উৎপাদন বন্ধ এবং আমদানিকারকদের কাছে ফোর্স ম্যাজিউর অনিবার্যত পরিস্থিতিজনিত কারণে চুক্তি পালনে অক্ষমতা ঘোষণা করে কাতার। ব্লুমবার্গের সংগৃহীত জাহাজ ট্র্যাকিং তথ্য অনুযায়ী শুক্রবার কাতারের এলএনজি রপ্তানি কমপ্লেক্স থেকে একটি ট্যাঙ্কার যাত্রা শুরু করেছে। জাহাজের ড্রাফট লেভেল পানি নিচে জাহাজের অংশ বৃদ্ধি পাওয়ায় ধারণা করা হচ্ছে যে এতে এলএনজি বোঝাই করা হয়েছে। জাহাজটির সংকেত অনুযায়ী এর পরবর্তী গন্তব্য বাংলাদেশ। আগামী 14 মার্চ এটি গন্তব্যে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি সাংবাদিকদের উপর অতর্কিত হামলা এবং এই ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের জকসু নাম ও ব্যানার ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জকসুর 4 নেতা। সেই সঙ্গে ছাত্র শিবিরের 2 নেতাকে জকসুর পদ থেকে অব্যাহতির দাবি জানিয়েছেন তারা। শনিবার জকসু কার্যালয় থেকে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত 5 মার্চ দুপুর 1:30টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ভবনে সাংবাদিকদের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী সাংবাদিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র শিবির তাদের দখলদারিত্ব বজায় রাখতে এই হামলা চালায়। কক্সবাজার 250 শয্যা জেলা সদর হাসপাতালে মেয়েকে ভর্তির পর 4 দিন ধরে নিখোঁজ এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর 2:30টার দিকে লিফটের নিচে রক্তাক্ত লাশটি উদ্ধার হলে হাসপাতাল জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহত কোহিনুর আক্তার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড দক্ষিণ ডেলপাড়া এলাকার বাসিন্দা। তিনি কাতার প্রবাসী নুরুল ইসলামের স্ত্রী। স্বজনরা জানান, বুধবার 7 বছর বয়সী মেয়েকে চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন কোহিনুর। মেয়েকে হাসপাতালে ভর্তি করানোর পর ওই দিন বিকেল থেকে কোহিনুর নিখোঁজ হন।
পরে অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে পরিবার কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। হাসপাতালের সিসিটিভি ফুটেজ যাচাই করে দেখা যায় নিখোঁজের দিন তিনি হাসপাতালের 4 তলার লিফটে প্রবেশ করেছিলেন। এরপর তাকে আর বের হতে দেখা যায়নি। পরে হাসপাতাল কর্তৃপক্ষ খোঁজ নিয়ে লাশটি উদ্ধার করে। ইরান কখনোই আত্মসমর্পণ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের বক্তব্য দেওয়ার প্রেক্ষিতে এ স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। শনিবার লাইভ আপডেটে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এক বিবৃতিতে ইরানি কর্মকর্তারা জানান দেশটি যে কোনো সামরিক চাপের বিরুদ্ধে প্রতিরোধ করবে এবং সতর্ক করেছেন হামলা অব্যাহত থাকলেও সংঘাত আরও বিস্তৃত হতে পারে। ইরান জানিয়েছে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করা হয়নি, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোকে এই প্রণালী দিয়ে চলাচল করতে দেওয়া হবে না। ইরানের এক জ্যেষ্ঠ সামরিক মুখপাত্র রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানিয়েছেন। এই মন্তব্য থেকে বোঝা যাচ্ছে তেহরান পুরো নৌপথ বন্ধ করার বদলে নির্দিষ্ট কিছু দেশের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ চলাচল সীমিত করার নীতি নিচ্ছে। বিশ্বের তেলের একটি বড় অংশ এই কৌশলগত জলপথ দিয়ে পরিবহন হয়, তবে মধ্যপ্রাচ্যের সংঘাত তীব্র হওয়ার পর থেকে এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল এরই মধ্যে উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তাছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে প্রতিবেশী দেশগুলোতে হামলা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, কোনো দেশ থেকে সরাসরি হামলা না হলে ভবিষ্যতে প্রতিবেশী রাষ্ট্রগুলো আর লক্ষ্যবস্তু করা হবে না। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।